Secretary. Good afternoon. নবাবগঞ্জ উপজেলার বিদ্যালয়গুলোতে নিয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা 2025 আয়োজন করেছে ডিবিটি ক্লাব কলাকুবা নীলপেড়ি উচ্চ বিদ্যালয়। আজকে এই ডিবিটি ক্লাব পরিচালিত এই আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহ আলম, বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করছেন বাবু অখিল চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক কলাকুপা নীলপেড়ি উচ্চ বিদ্যালয়। অতঃপর আছেন জনাব মতিউর রহমান স্যার, সিনিয়র শিক্ষক নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ। অতঃপর আছেন হাউসার আহমেদ, সহকারী শিক্ষক বাংলা কলাকুপা নীলপেড়ি উচ্চ বিদ্যালয়। তো এরপর যে প্রথমে মঞ্চে আহ্বান করছি পক্ষ দলের যে সকল তার্কিক রয়েছে, তোমরা সবাই একে একে মঞ্চে আসবে। তার্কিক নির্জনা বসা, তার্কিক পিউ দেওরা এবং দলনেতা মন্দিরা বিশ্বাস, তোমাদের আসন গ্রহণের জন্য আহ্বান করছি। আনোয়ারা বেগম গার্লস হাই স্কুল, আনোয়ারা বেগম গার্লস হাই স্কুল। প্রথম বক্তা সিনিয়র বক্তা। বিপক্ষ দলের যে সকল তার্কিক রয়েছে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, তারা মঞ্চে আসবে। তার্কিক ফাতেমা আক্তার, তার্কিক আকসাদুন নেসা উসামা এবং দলনেতা রিয়ামি খান, তোমরা মঞ্চে আসবে এবং তোমাদের আসন গ্রহণ করবে। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আমাদের বিতর্কের নিয়ম কানুন গুলো বলে দিচ্ছি, তার্কিকদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমাদের বিতর্কের প্রত্যেক বক্তা সময় পাবে 5 মিনিট। 5 মিনিট। চতুর্থ মিনিটে আমরা একটা সংকেত বাজাবো এবং পঞ্চম মিনিট শেষ হলে আমরা চূড়ান্ত ঘন্টা বাজাবো। তো এখানে আমরা যে সকল বিষয়ে খেয়াল রেখে নম্বর প্রদান করা হবে, বিষয়টা আমরা একটু জানিয়ে দিচ্ছি। তথ্য বিশ্লেষণ, যুক্তি উপস্থাপন, তথ্য উপস্থাপন, যুক্তি খণ্ডন, এই মোট 4টি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। এই 4টি বিষয়ের উপর আমরা নম্বর বন্টন করছি। তো আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এরপর যে পক্ষ দলের প্রথম বক্তা, তাকে বিনীত আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে ডায়াসে তার বক্তব্য উপস্থাপনের জন্য। তার্কিক নির্জনা বসাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। Technology will not replace great teacher, but technology in the hands of great teacher can be transformational. অর্থাৎ প্রযুক্তি কখনো মহান শিক্ষকদের প্রতিস্থাপন করতে পারে না, কিন্তু প্রযুক্তি যখন মহান শিক্ষকদের হাতে থাকে তখন তা রূপান্তরমূলক হয়ে ওঠে। নমস্কার সম্মানিত সভাপতি, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুরা ও উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। আমিও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষা এমন একটি ডিজিটাল বা ইলেকট্রনিক ব্যবস্থা যেখানে ইন্টারনেট ও প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা করে। বর্তমান বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। প্রযুক্তি নির্ভরযোগ্য অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি শিক্ষাকে আরো সহজ, সাশ্রয়ী এবং কার্যকর করে তুলেছে। এই কার্যকারিতা ধীরে ধীরে কেন বৃদ্ধি পাচ্ছে প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। আচ্ছা, উত্তর পাবো। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষার সবচেয়ে বড় সুবিধা হলো শিক্ষার্থীরা নিজেদের সুবিধা মতো সময়ে ক্লাস করতে পারে, যা গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পাই না। গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় বাধ্যবাধকতা থাকে, যা অনলাইন শিক্ষায় থাকে না। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের সেরা প্রতিষ্ঠান বা শিক্ষকের ক্লাস করতে পারে, যার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার দিকে ঝুঁকে পড়ে। অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের নিজেদের সময় ও সুবিধা মতো সুযোগ দেয়। কারণ প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে, আমরা উত্তর দিয়ে যাবে। মাননীয় মডারেটর, গতানুগতিক শিক্ষায় দেখা যায়
শিক্ষকরা পাঠদানে অবহেলা করছে, যা শিক্ষার্থীদের শিক্ষা থেকে বিমুখ করে। কিন্তু অনলাইনে অভিজ্ঞ শিক্ষকরা পাঠদান করার ফলে শিক্ষার্থীরা উৎসাহী হয়ে শিক্ষার দিকে ঝুঁকে পড়ছে। কেন এমনটা হয়? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে উত্তর দিতে হবে। মাননীয় মডারেটর, গতানুগতিক শিক্ষা ব্যবস্থার তুলনায় অনলাইন শিক্ষা কম খরচে সম্পূর্ণ করা যায়, যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহী করে তোলে। তাহলে কেন উচ্চ শিক্ষা গ্রহণে অনলাইন শিক্ষার্থীদের সাহায্য করছে? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, শিক্ষার্থীরা এখন অনলাইনের মাধ্যমে আইএলটিএস কোর্স করে বিদেশে পড়তে যাচ্ছে, যা গতানুগতিক শিক্ষায় সম্ভব নয়। কেন অনলাইন কোর্স করেই বিদেশে পড়তে যাচ্ছে? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে উত্তর পাবো। মাননীয় মডারেটর, আধুনিক যুগে প্রযুক্তির বিকাশ শিক্ষার ধরনকে পরিবর্তন করেছে। অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলে। ইন্টারনেট, সফটওয়্যার, কম্পিউটার সবকিছুতে পারদর্শিতা অর্জিত হয়, যা ভবিষ্যতের জন্য অপরিহার্য। অনলাইন শিক্ষা আজীবন শিক্ষার পথ খুলে দিয়েছে। যে কোনো বয়সের মানুষ বা যে কোনো পেশার মানুষ অনলাইন কোর্স করে দক্ষ হয়ে উঠতে পারে। এটাই প্রকৃত লাইফ লং লার্নিং। এর জন্যই হয়তো অনেকে বলে গেছেন, ইটস নেভার টু লেট টু লার্ন, অ্যান্ড অনলাইন এডুকেশন মেক লার্নিং অ্যাক্সেসিবল অ্যাট এনি এজ। অর্থাৎ শিক্ষার জন্য কখনোই দেরি হয় না এবং অনলাইন শিক্ষা যে কোনো বয়সে শেখার সুযোগ করে দেয়। মাননীয় মডারেটর, যুগের পরিবর্তনের সাথে সাথে শিক্ষার ধর্মও বদলাতে হবে। যে শিক্ষা যুগের সাথে তাল মেলায় সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। টপিক বিবেচনায় বলা যায়, অনলাইন শিক্ষা আজকের যুগে গতানুগতিক শিক্ষার তুলনায় অনেক বেশি কার্যকর, আধুনিক, সহজলভ্য ও সময়োপযোগী। এটি ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করে তুলবে। আমি দৃঢ়ভাবে বলতে পারি, অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নির্জনা বসাক। এ পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা ফাতেমা আক্তার। বিপক্ষ দলের প্রথম বক্তা ফাতেমা আক্তার, তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, মাননীয় বিচারকবৃন্দ, উপস্থিত শিক্ষক শিক্ষিকা, প্রিয় সহপাঠীরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর, যার বিপক্ষে আমার অবস্থান। আমার প্রতিপক্ষ অত্যন্ত সুন্দরভাবে অনলাইন শিক্ষা সফল তুলে ধরেছেন, কিন্তু বাস্তবিকতা আমাদের বলে অনলাইন শিক্ষা কখনোই গতানুগতিক শিক্ষার পূর্ণ বিকল্প হতে পারে না, বরং এটি শিক্ষার গুণগত মান এবং মূল্যবোধে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। স্কুল কলেজ শুধু বই শেখার জায়গা নয়, এটি হলো মানুষ তৈরির কারখানা। অনলাইন শিক্ষা এই মানবিক স্পর্শ নেই। শিক্ষার্থীরা একা হয়ে পড়ে, বন্ধু পায় না, দলগত কাজ শিখে না, ফলে তারা কেবল তথ্য জানে কিন্তু মানুষ হয়ে উঠতে পারে না। শিক্ষা শুধু বই পড়া বা তথ্য মুখস্থ করা নয়, শিক্ষা মানেই হলো একজনের পাশাপাশি মানুষ হিসেবে গড়ে ওঠা। বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক জায়গায় এখনো ভালো ইন্টারনেট নেই, সব পরিবারের সন্তানদের কাছে স্মার্টফোন বা ল্যাপটপ নেই, ফলে ধনী শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারছে কিন্তু দরিদ্ররা পিছিয়ে পড়ছে। অনলাইন শিক্ষা অসাম্য বাড়াচ্ছে কিন্তু সমতা নয়। অনলাইন ক্লাসে মনোযোগ ধরে রাখা অত্যন্ত কঠিন। একদিকে ফেসবুক, ইউটিউব, গেম, অন্যদিকে ক্লাস চলছে, ফলে শিক্ষার্থীরা সহজেই বিভ্রান্ত হয়। স্ক্রিনে দীর্ঘ সময় কাটানো মানবিক ক্লান্তি তৈরি করে। একটি গবেষণায় দেখা গেছে, অনলাইন শিক্ষায় অংশগ্রহণকারী 65% শিক্ষার্থী স্ক্রিন ফ্যাটিগ বা ক্লান্তিতে ভুগছে। গতানুগতিক শিক্ষায় ল্যাব, পরীক্ষা, উপস্থাপনা, শিক্ষক, পর্যবেক্ষণ এসব হাতে কলমে শেখানো হয়। অনলাইন ক্লাসে শুধু তত্ত্ব শেখা যায় কিন্তু প্রয়োগ শেখা প্রায় অসম্ভব। যেমন একজন চিকিৎসা শিক্ষার্থী কিভাবে অনলাইনে রোগী পরীক্ষা করবে, একজন প্রকৌশলী কিভাবে ল্যাব ছাড়াই যন্ত্রের কাজ বুঝবে। প্রশ্ন হলো বিপক্ষ দলের কাছে, আশা করি উত্তর পেয়ে যাবো। ইন্টারনেটে প্রচুর কোর্স ও ভিডিও আছে কিন্তু সবই মানসম্মত নয়। প্রশিক্ষিত শিক্ষক নেই, অনেকে কাটাইটি তথ্য ছড়িয়ে দেয়, ফলে শিক্ষার্থী বিভ্রান্ত হয়, শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়। গতানুগতিক শিক্ষায় পাঠ্যক্রম ও মূল্যায়ন সবকিছু একাডেমিক মানদণ্ডে পরিচালিত। অনলাইন শিক্ষা সুবিধাজনক কিন্তু এটি কার্যকর নয়। গতানুগতিক শিক্ষা আমাদের দেশ শৃঙ্খলা, সহমর্মিতা, মানবিকতা যা অনলাইন স্ক্রিনের পিছনে লুকিয়ে যায়। একদিকে শিক্ষকের চোখের দিকে তাকিয়ে শেখা, তার কণ্ঠে অনুপ্রেরণা পাওয়া, সহপাঠীর সঙ্গে একসাথে আলোচনা করা, এগুলোই তো শেখার প্রাণ। মাননীয় মডারেটর, অনলাইন ক্লাসে শিক্ষক শুধু একখণ্ড পর্দায় আর শিক্ষার্থী একাকী শ্রোতায় পরিণত হয়। গঠনমূলক শিক্ষায় শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি গাইড, পরামর্শদাতা, প্রেরণাদাতা। অনলাইন শিক্ষায় সে মানবিক স্পর্শ অনুপস্থিত। অনলাইন পরীক্ষার প্রতারণা রোধ করা কঠিন। শিক্ষার্থী বই খুলে বা অন্যের সাহায্যে পরীক্ষা দিতে পারে, ফলে ফলাফল প্রকৃত দক্ষতার প্রতিফলন হয় না। গতানুগতিক শিক্ষা পরীক্ষার পরিবেশ সুনিয়ন্ত্রিত থাকে।
বিকল্প হিসেবে নয়, কারণ শিক্ষক শুধু মস্তিষ্কে নয়, এটি হৃদয়েরও। শিক্ষক শুধু তথ্য দেন না, তিনি গায়। শিক্ষক শুধু ঘর নয়, এটি সমাজের সূত্র সংস্করণ। একজন শিক্ষক যখন সরাসরি পাশে দাঁড়িয়ে বলে তুমি পারবে, তখন সেই শিক্ষার্থীর মনে উৎসাহ জাগে। এই উৎসাহ তাকে জীবনে এগিয়ে দেয়। অন্যের কাছে সেই চোখে চোখ রাখা, উৎসাহ দেওয়া, মানবিক স্পন্দনের জায়গাটি নেই। শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়, সামাজিক মেলামেশা ও দলীয় কাজ শেখায়। অনলাইন শিক্ষায় সামাজিক বিকাশ অনুপস্থিত। কিভাবে এটা কার্যকর হতে পারে? প্রশ্ন হলো বিপক্ষ দলের কাছে। সুতরাং অনলাইন শিক্ষা যতই আধুনিক হোক না কেন, আমার বিপক্ষ দল যতই যুক্তি দেখ না কেন, গঠনমূলক শিক্ষা তার কাছে আসতে পারবে না। গতানুগতিক শিক্ষা মানুষের চরিত্র, পারস্পরিক সম্পর্ক এবং বাস্তব অভিজ্ঞতার দিক থেকে অধিক কার্যকর। তাই আমি দৃঢ়ভাবে বলছি, অনলাইন শিক্ষা কখনোই গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর হতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ। বিপক্ষ দলের প্রথম প্রার্থী ফাতেমা আক্তারকে। এ পর্যায়ে পক্ষ দল থেকে দ্বিতীয় বক্তা পিউ দেবনাথ, তোমাকে আহ্বান করছি তোমার বক্তব্য উপস্থাপনের জন্য। পিউ দেবনাথ। নমস্কার সম্মানিত সভাপতি, মাননীয় নমস্কার সম্মানিত সভাপতি, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ও উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। আমিও আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমার দলে আগের বক্তা সুন্দরভাবে অনলাইন শিক্ষার গুরুত্ব তুলে ধরেছে। আমি তার বক্তব্যকে আরো জোরালো করতে চাই। এলোচক প্রযুক্তির খুলল নতুন দ্বার, অনলাইন শিক্ষা আদল বদল দিল জ্ঞানের বার। ঘরে বসে শিখবো এখন, পৃথিবী আমার হাতে, দুনিয়া জুড়ে শিক্ষক আছে এক ক্লিকের সাথে। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষায় প্রতিটি শিক্ষার্থীরা শেখার ধরন ও গতিকে গুরুত্ব দেয়। কেউ রাত 10টায় শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ সকাল 7টায়। অনলাইন শিক্ষা সেই স্বাধীনতা দেয়। গতানুগতিক শিক্ষা কি সেই স্বাধীনতা পাওয়া সম্ভব? প্রশ্নই আমার প্রতি তথ্য পেলে বুঝতে গেছে। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষায় একজন শিক্ষার্থীরা চাইলে হার্ভার্ড, MIT, ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ডে কোর্স করতে পারে, একটি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে। গতানুগতিক শিক্ষায় বৈচিত্র্য ও সুযোগ নেই। মাননীয় মডারেটর, অনলাইন ক্লাসে অংশ নেওয়ার ফলে সময় ও খরচ দুই সাশ্রয় হয়। অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি আমরা রক্ষা করছি পরিবেশকেও। এজন্য শিক্ষা আর পরিবেশ দুইয়েরই জয়। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীরা বিশ্বের নানা দেশের সহপাঠীর সঙ্গে কাজ করতে পারে। এতে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে এবং যা একটু সচেতনের জন্য অত্যন্ত জরুরি। তাহলে কেন আমরা এটাকে অবহেলা করবো? প্রশ্ন এলো আমার প্রতিপক্ষ দলের পক্ষে কাছে। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন। ডিজিটাল বাংলাদেশে বসবাস করেও কেন আমরা শিক্ষাক্ষেত্রে অনলাইন ব্যবহার করবো না? প্রশ্ন এলো আমার প্রতিপক্ষ দলের পক্ষে কাছে। মাননীয় মডারেটর, বাংলাদেশ নদীমাতৃক দেশ। বর্ষার মৌসুমে বাংলাদেশের বেশিরভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়ে যায়। সেই সময় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। তখন তারা অনলাইন ক্লাসের মাধ্যমে তাদের পড়াশোনায় ঘাটতি পূরণ করে। তাহলে কি অনলাইন শিক্ষা প্রাকৃতিক বিপর্যয়ের ভূমিকা রাখে না? প্রশ্ন এলো আমার প্রতিপক্ষ দলের পক্ষে কাছে। মাননীয় মডারেটর, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বড় বড় বিদ্যালয় ও কলেজ, যেমন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজ্য উত্তরা মডেল কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদিতেও প্রযুক্তির মাধ্যমে ক্লাস পরিচালনা করা হয়। এছাড়া নওগাঁ, গাইবান্ধা, কুমিল্লা ইত্যাদি গ্রামীণ স্কুলেও প্রযুক্তি ব্যবহার করা হয়। যেখানে অনলাইন শিক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করতে পারে, সেখানে কিন্তু প্রচলিত শিক্ষা চালানো অধিক কার্যকর নয়। প্রশ্নের জবাব পক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যাহারা পরিবর্তনকে ভয় করে তাহারাই কষ্টে পড়ে থাকে। আজ অনলাইন শিক্ষা সেই পরিবর্তনের প্রতীক। যে জাতি পরিবর্তন গ্রহণ করবে সেই জাতি অগ্রগামী হবে। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষার মাধ্যমে আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে শিক্ষা হবে আরো উন্মুক্ত, আরো ব্যক্তিকেন্দ্রিক এবং আরো কার্যকর। তাই বলতে হয় অনলাইন শিক্ষা শুধু বিকল্প নয়, এটি একটি বৈপ্লবিক উন্নতি। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলেছেন, জ্ঞান কেবল পর্দার মাধ্যমে অর্জনযোগ্য নয়। অনুভব ও বাস্তব অভিজ্ঞতা ছাড়া শিক্ষা কি পূর্ণতা হতে পারে? একদম ঠিক। কিন্তু অনলাইন শিক্ষা এখন বাস্তব অভিজ্ঞতার বিকল্প নয়, বরং সম্পূর্ণ। আমার বাকি প্রশ্নের উত্তর আমার বক্তব্যের মাঝে ছিল। বিপক্ষ দলের বন্ধুরা, আপনারা হয়তো ভুলেই গিয়েছেন আমার আগের বক্তা কিছু প্রশ্ন করে দিয়েছিল। আমরা কিন্তু সেই উত্তরগুলো এখনো পাইনি, আশা করি পাবো। মাননীয় মডারেটর, এখন আমি জোর দিয়ে বলতে পারছি অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। ধন্যবাদ। ধন্যবাদ পিউ দেবনাথ।
পক্ষ দলের বক্তা তার্কিক 2। এরপর যে বিপক্ষ দলের পক্ষ থেকে দ্বিতীয় বক্তা আকসাতুন নেসা উসামা, তোমাকে আহ্বান করছি তোমার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারবৃন্দ এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বক্তব্যে সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে অনলাইন শিক্ষার সময় প্রযুক্তি এবং স্থানের বাধা ভেঙে দেয়। আমি ঠিক আছে, কিন্তু আমি এর উত্তরে বলতে চাই, শুধু ক্লাসে জয়েন্ট মিটিং বোতাম টিপলে কি শেখা সম্পূর্ণ হয়? শিক্ষার্থী কেবল বই পড়া বা স্ক্রিন দেখা? মাননীয় মডারেটর, অনলাইন ক্লাসে এগুলোর কোনো জায়গা নেই, যেগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ, চরিত্র গঠন এবং মানবিক যোগাযোগ। মাননীয় মডারেটর, আমার পক্ষ দল সুন্দরভাবে বলে গিয়েছে অনলাইন শিক্ষা স্বাধীনতা দেয়। আমি বলবো অতিরিক্ত স্বাধীনতায় শৃঙ্খলা নষ্ট করে। যেখানে শিক্ষার্থী মনোযোগ আর দায়িত্ববোধ দুটোই ডুবে যায়। মাননীয় মডারেটর, একজন ছাত্র যখন শ্রেণীকক্ষে বসে তখন সে শুধু তার শিক্ষকের কথাই শোনে না, তার ছাত্র ইচ্ছার তার সহপাঠীদের আচরণ প্রতিক্রিয়া এবং প্রশ্ন থেকেও শেখে। এইসব বাস্তব যোগাযোগে গড়ে তোলে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং জনগত মানসিকতা। মাননীয় মডারেটর, আমি আমার বিভাগ দলের উদ্দেশ্যে স্পষ্ট প্রশ্ন করছি। আপনারা বলেন অনলাইন শিক্ষা নাকি বেশি কার্যকর, তাহলে আমি জানতে চাই বিশ্ববিদ্যালয়ের বোর্ড পরীক্ষা বোর্ড পরীক্ষা বা মৌখিক ভাইভা কেন অনলাইনে দেওয়া হয় না? অনলাইন যদি এতই নির্ভরযোগ্য হয় তাহলে কেন সম্পূর্ণভাবে গ্রহণ করছে না? মাননীয় মডারেটর, গবেষণা দেখা গিয়েছে অনলাইন শিক্ষায় 45% শিক্ষার্থীর মনোযোগ নষ্ট হয়। আমি বলবো গতানুগতিক শিক্ষায় অন্তত শিক্ষক আছেন যিনি একটি হাসি, একটি প্রশ্ন, একটি গল্পের মাধ্যমে সেই মনোযোগ ফিরিয়ে আনতে পারেন। পক্ষ দল বলেন অনলাইন শিক্ষা সময় বাঁচায়। আমি বলবো আজকে হয়তো অনলাইন শিক্ষা আমাদেরকে সময় বাঁচাবে, কিন্তু আমাদের ভবিষ্যৎ বাঁচাবে কিভাবে? মাননীয় মডারেটর, ভবিষ্যতের চাবিকাঠি, কিন্তু চমৎকার কথা, কিন্তু আপনি বলতে চাই দরজা খুলবে কার জন্য? শহরের বাচ্চাদের জন্য নাকি গ্রামের সেই ছাত্রটির জন্য যে একটু নেট পাওয়ার জন্য গাছের ডগায় উঠে পড়ে? এখন আমি আমার পক্ষ দলের বন্ধুদের কাছে স্পষ্ট কিছু প্রশ্ন করছি। কি হয় আপনাদের অনলাইন ক্লাসে যখন আপনাদের কাছে বিদ্যুৎ থাকে না? কি হয় আপনার অনলাইন ক্লাসে যখন নেট চলে যায়? তখন তো ক্লাস যায় বাফারিং করে। গতানুগতিক শিক্ষায় অন্তত শিক্ষক আছে যিনি একটি প্রশ্ন বা বন্ধুত্ব আছেন যাদের সাথে মিশে শেখা যায়, শেখা থেমে থাকে না। মাননীয় মডারেটর, অনলাইন শিক্ষা সহায়ক হতে পারে কিন্তু মূল শিক্ষা নয়। শিক্ষা কোনো সফটওয়্যার নয় যে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটি হলো চরিত্র গঠন, মনোযোগের বিকাশ এবং সামাজিক যোগাযোগ শেখা, এবং এগুলো একমাত্র গতানুগতিক শিক্ষায় সম্ভব। মাননীয় মডারেটর, আরেকটি বড় সমস্যা হলো বাস্তবতার সাথে বিচ্ছিন্নতা। অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের বোতল কাঠি হাতে কানে ইয়ারফোন লাগিয়ে পাশে সোশ্যাল মিডিয়া চালিয়ে ক্লাস করে। এটি কি শিক্ষার পরিবেশ? মাননীয় মডারেটর, শিক্ষা কি শুধু অ্যাটেন্ডেন্স দেখানোর নাম দেখানো? কারণ এইভাবেই তো বা গ্রাম ছেলে মেয়েদের কথা ভাবুন। মাননীয় মডারেটর, যাদের কাছে ইন্টারনেট বা স্মার্টফোন নেই তাদের কি হবে? তাহলে আমরা কোন শিক্ষাকে বেশি কার্যকর মনে করছি? যে শিক্ষা সমাজের একটি অংশকে বাতিল দেয়, সেই শিক্ষা কিভাবে অধিক কার্যকর হতে পারে? মাননীয় মডারেটর, আমি সবশেষে একটি কথা বলতে চাই, প্রযুক্তি শিক্ষা হয়তো সহায়ক হতে পারে, কিন্তু মূল শিক্ষার প্রাণ কখনোই স্ক্রিনের ভেতর বন্ধ থাকতে পারে না। শ্রেণীকক্ষে শিক্ষক-শিক্ষার্থীর চোখের যোগাযোগ, বোর্ডে যোগ ভাষা শব্দ, এসবের মধ্যেই সত্যিকারের শিক্ষা বিকশিত হয়। তাই আমি মাননীয় মডারেটর দৃঢ়ভাবে বলতে চাই অনলাইন শিক্ষা হয়তো আধুনিক, কিন্তু গতানুগতিক শিক্ষা মানবিক ও বাস্তব, আর তাই সেটাই অধিক কার্যকর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আকসাতুন নেসা উসামা। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ পর্যায়ে পক্ষ দল এর তৃতীয় বক্তা দলনেতা বেগম আনোয়ারা বেগম গার্লস হাই স্কুলের শিক্ষার্থী, তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। মন্দিরা বিশ্বাস। নমস্কার সম্মানিত সভাপতি, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। ইতিমধ্যে আমার দলের দুপক্ষে প্রমাণ করেছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার
কার্যকর। আমি এই বক্তব্যকে আরো দৃঢ়ভাবে উপস্থাপন করছি। মাননীয় মডারেটর এপিজে আব্দুল কালাম বলেছেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ শিক্ষাই সেই শক্তি যার দ্বারা পুরো পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব। আজকের যুগে সেই শক্তিশালী রূপ হচ্ছে অনলাইন শিক্ষা। মাননীয় মডারেটর চলুন একটি গল্পের মাধ্যমে ধারণা দেওয়া যাক। শাকিল আক্তার একজন সাধারণ পরিবারের মেয়ে। তার ইচ্ছা বড় হয়ে ভালো শিক্ষক হবে, কিন্তু আর্থিক সমস্যার কারণে এবং গ্রামে ভালো শিক্ষক না থাকায় সে অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারছে না। অনলাইন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী নিজের পছন্দ মতো শিক্ষকের কাছে পড়তে পারে এবং নিজের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারে। গতানুগতিক শিক্ষা যদি এত কার্যকর হয়, তাহলে কেন সন্ধানমুখী হচ্ছে প্রশ্নগুলো রাখা বন্ধ হয়ে গেছে। আশা করছি অবশ্যই উত্তর পাবো। মাননীয় মডারেটর ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী অনলাইন শিক্ষার খরচ প্রচলিত শিক্ষার তুলনায় 40% কম। এছাড়া যুক্তরাজ্যের একটি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে অনলাইন শিক্ষায় কার্বন নিঃসরণ শিক্ষার্থী 90% পর্যন্ত কম হয়। কেন্দ্রীয় স্কুলের তথ্য অনুযায়ী কোভিড-19 এর সময়কালে 40% বেশি শিক্ষার্থী অনলাইন শিক্ষা গ্রহণ করেছে। শিক্ষকরা এখন অনলাইনে শিক্ষার্থীর উপস্থিতি, অগ্রগতি, নম্বর, পারফরমেন্স সহজে বিশ্লেষণ করতে পারছে। এসব কারণে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার তুলনায় অধিক কার্যকর হয়ে উঠছে। যারা অভিজ্ঞ শিক্ষার্থী আছে তারা গতানুগতিক শিক্ষা কার্যক্রম থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। এক্ষেত্রে অনলাইন শিক্ষা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না? প্রযুক্তি বা আধুনিক যুগে বিশ্বব্যাপী এখন এআই, ভিআর, এআর এর মতো প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনা হচ্ছে। যেমন মেডিকেল শিক্ষার্থীরা ভার্চুয়াল সার্জারির মাধ্যমে প্র্যাকটিস করতে পারে, ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা 3D মডেল দিয়ে শেখে। এটা কি শুধু শ্রেণীকক্ষে বোঝানো সম্ভব? প্রশ্নের প্রতি কথা বলতে দেখাচ্ছে। যদি আপনার প্রতি কার্যকর কার্যকর হয়, তাহলে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় কেন এখন অনলাইন শিক্ষায় জোর দিচ্ছে? প্রশ্নের প্রতি কথা বলতে দেখাচ্ছে। মাননীয় মডারেটর বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, যেমন জুম, গুগল মিট। অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ যাচাই করা হয়, যা গতানুগতিক শিক্ষায় সম্ভব নয়, কারণ প্রতিটা ক্লাসে প্রায় 60 থেকে 70 জন শিক্ষার্থী থাকে। প্রত্যেকটা শিক্ষার্থীর একে তাদের মনোযোগ যাচাই করা সম্ভব হয় না। এছাড়াও গতানুগতিক শিক্ষা পদ্ধতিতে দেখা যায় স্কুল বা কলেজের উদ্দেশ্যে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, যা অনলাইন কার্যক্রমে কখনোই সম্ভব নয়। আমার প্রতিপক্ষ করেন বন্ধুরা কিছু প্রশ্ন করেছে যে দরিদ্র শিক্ষার্থীরা কি অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস করতে পারে? আমি বলছি হ্যাঁ পারে, কারণ প্রযুক্তি এখন দ্রুত সবার নাগালে পৌঁছে যাচ্ছে। সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে ডিজিটাল ডিভাইস ইন্টারনেটের বিস্তার ঘটছে। কিন্তু আমরা অনলাইন শিক্ষার এমন একটি সমাধান তৈরি করেছে যা ভৌগোলিক আর্থিক বৈষম্য কমিয়ে শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিচ্ছে। তারা আরো একটি প্রশ্ন করেছিল যে আমরা কেন বোর্ড পরীক্ষা গতানুগতিক শিক্ষা পদ্ধতি আমরা গতানুগতিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করি, কারণ এটি একটি মাধ্যম মাত্র। আর এই গতানুগতিক শিক্ষার সাথে যদি অনলাইন শিক্ষাকে যুক্ত করা হয়, তাহলে বাংলাদেশ খুব শীঘ্রই উন্নতি শিখরে পৌঁছে যাবে। তারা বলেছিল অনলাইন শিক্ষা শুধু স্বাধীনতা দেয়, কিন্তু অনলাইন ক্লাস শুধু স্বাধীনতার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়। তারা বলেছিল কিন্তু নাকি অনলাইন ক্লাসে ক্লাস করা যাবে না, কিন্তু আমরা বলি অনলাইন ক্লাসে ক্লাস করা যাবে, কারণ অনলাইন ক্লাসের ভিডিও ডাউনলোড করে শিক্ষার্থীরা পরবর্তী সময়েও সেই ক্লাস করতে পারে। তাই আমি বলছি যে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষাটি অধিক কার্যকর। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিন্তু এখন আমাদের প্রশ্নের উত্তরগুলো একটিও দেয়নি। আমি চাচ্ছি তারা যেন আমাদের প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দিয়ে যায়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মন্দিরা বিশ্বাস, পক্ষ দলের দলনেতা, চমৎকার উপস্থাপন করেছে। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা রিয়ামি খান, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলের শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আধুনিকতার দাপটে আমরা অনেক কিছুই পরিবর্তন দেখতে পাচ্ছি। শিক্ষার্থীর প্রতি তেমন ভাবে আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। কেউ বলছে অনলাইন শিক্ষায় ভবিষ্যৎ, কেউ বলছে এতে বেশি কার্যকারিতা রয়েছে, কিন্তু আমি আজ পরিচিত বক্তা হিসেবে এই যুক্তি উপস্থাপন করছি যে অনলাইন শিক্ষা কখনোই বেশি কার্যকর হতে পারে না, বরং এটি সীমিত, একপাক্ষিক এবং বহু শিক্ষার্থীর জন্য প্রতিবন্ধক হতে পারে। এই নিয়ে আমার দলের আরো দুই বক্তা অসংখ্য তথ্য উপস্থাপন করেছেন। এখন আমি এই যুক্তিগুলোকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবো এবং বিপক্ষে প্রশ্নের জবাব দিব। প্রথমে বলি, শিক্ষা বলতে আমরা কি বুঝি? শুধু কি বই পড়া, তথ্য মুখস্থ করার পরীক্ষা দেওয়া? না, শিক্ষা মানে হলো চরিত্র গঠন, নৈতিকতা শেখা, বাস্তব অভিজ্ঞতা অর্জন করা এবং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠা। এখানেই প্রশ্ন আসে, মোবাইল স্ক্রিন বা ল্যাপটপের পেছনে বসে আমরা কি এই পরিপূর্ণ শিক্ষার অংশীদার হতে পারি? আমরা যদি অনেক তাহলে দেখতে পাই প্রতিদিন একজন শিক্ষার্থী ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, শিক্ষককে দেখলেও তার পাশে থাকে না।
প্রশ্ন করলেও হয়তো উত্তর মেলে একটু পরে। বন্ধুরা নেই, খেলার মাঠ নেই, শ্রেণীকক্ষে পরিবেশ নেই। এভাবে কি একজন শিক্ষার্থী সত্যিকারের শিক্ষা অর্জন করতে পারে? প্রশ্ন রইল। বিভিন্ন তথ্য আমরা দেখেছি যে অনলাইন শিক্ষা আমাদের জন্য কতটা ক্ষতিকর। ইউনেস্কো 2022 সালের এক গবেষণায় দেখা গেছে কোভিড কালে যারা অনলাইনে ক্লাস করেছে তাদের মধ্যে 63% শিক্ষার্থী পাঠের মধ্যে মনোযোগ রাখতে পারেনি। ভারতের অ্যানসার এক জরিপে বলা হয়েছে অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী 68% ছাত্রছাত্রী মানসিক চাপ ও একাকিত্বে ভুগছে এবং প্রায় 40% শিক্ষার্থী ভুগছে চোখের সমস্যায়। যুক্তরাষ্ট্র এডুকেশন উইক রিপোর্টে বলা হয়েছে 75% শিক্ষার্থী অনলাইন ক্লাসের 75% শিক্ষক অনলাইন ক্লাসের পারফরম্যান্সকে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের পারফরম্যান্সকে কম আত্মনিয়ন্ত্রণ বলে উল্লেখ করেছে। এই তথ্যগুলো নিছক কোনো সংখ্যা নয়। এই তথ্যগুলো বলছে অনলাইন শিক্ষা হলেও তা কখনোই পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এই তথ্যগুলো প্রমাণ করে অনলাইন শিক্ষা শারীরিক ও মানসিক দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। তাহলে যে শিক্ষা এত ক্ষতিকর তাকে কিভাবে আমরা কার্যকর করতে পারি? প্রশ্ন রইল আপনাদের কাছে। চলুন একটু ভাবি। একজন ছাত্র যখন সকালে স্কুলে যায় সে গাড়ির গেটের সামনে গার্ডকে সালাম দেয়, সহপাঠীদের সঙ্গে হাসি মুখে ক্লাসে ঢোকে, শিক্ষককে প্রশ্ন করে এবং সাথে সাথে উত্তর পায়, খেলাধুলায় শরীর চর্চা করে, ছোটখাটো শাস্তিতে অনুশোচনা শেখে এবং দিন শেষে একজন শিক্ষার্থী থেকে ধীরে ধীরে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। এই অভিজ্ঞতা কি কখনো অনলাইন ক্লাস দিতে পারে? William Arthur Ward said, education is not just about learning facts, it is about building character. অর্থাৎ শিক্ষার মূল লক্ষ্য শুধু তথ্য অর্জন, জ্ঞান অর্জন নয়, এর মূল লক্ষ্য চরিত্র গঠন। বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন, education is the kindling of a flame, not the filling of the vessel. অর্থাৎ শিক্ষা মানে জ্ঞানের আগুন জ্বালানো, শুধু তথ্য ঢেলে দেওয়া নয়। প্রশ্ন হচ্ছে মোবাইল স্ক্রিনের পেছনে বসে মুখোমুখি সংলাপ ছাড়া, চোখের যোগাযোগ ছাড়া এই শিক্ষার আগুন জ্বলে কোথায়? আপনারা যদি বলেন অনলাইন শিক্ষা অধিক কার্যকর, তাহলে কেন আজও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো যেমন হার্ভার্ড, অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এগুলো কেন এখনো সরাসরি ক্লাস পদ্ধতিকে সবচেয়ে বেশি কার্যকর বলে মনে করে? প্রশ্ন আপনাদের কাছে। আপনারা বলতেছেন অনলাইন শিক্ষা কার্যকর, তাহলে বলুন যে ছাত্রটির ঘরে নেই ইন্টারনেট, নেই স্মার্টফোন, নেই বিদ্যুৎ সংযোগ, সে কি এই শিক্ষায় অংশগ্রহণ করতে পারবে? যদি না পারে তাহলে বলুন এটা কি শিক্ষা নাকি বৈষম্যের আরেক নতুন রূপ? প্রযুক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, কিন্তু প্রযুক্তি হতে পারে সহায়ক শক্তি, কিন্তু কখনোই মূল শিক্ষার বিকল্প নয়। একজন শিক্ষক শুধু পাঠ্য বই পড়ান না, তিনি অনুপ্রেরণা যোগান। একটি বিদ্যালয় শুধু ইট পাথরের ভবন নয়, এটি আমাদের চরিত্র গঠনের কারখানা। সেই পরিবেশকে বাদ দিয়ে আমরা যদি বলি এটাই সবচেয়ে কার্যকর, তাহলে আমরা মূল শিক্ষাকে ছোট করছি। আর আমি বলছি না অনলাইন শিক্ষা একেবারে অকার্যকর, আমি বলছি একটি কখনোই মূল শিক্ষার বিকল্প হতে পারে না, যতই প্রযুক্তি এগিয়ে যাক না কেন। একটি ছাত্রের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে একজন যুক্ত শিক্ষক, এক সহপাঠী এবং একটি বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শ্রেণীকক্ষ। তাই আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে অনলাইন শিক্ষা কখনোই গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর হতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা রিয়ামি খানকে যুক্তিতর্কে ভাবে চমৎকার বক্তব্য উপস্থাপন করার জন্য। আমরা চমৎকার বক্তব্য শুনছি, আমরা প্রথম পর্বে বক্তব্য শুনলাম, আমরা এখন এই বক্তব্যের দ্বিতীয় পর্যায়ে চলে যাব। এক্ষেত্রে নিয়োগটা বলে দিচ্ছি, এখন যুক্তি খণ্ডানোর সময়। এক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী অর্থাৎ দলনেতা 2 মিনিট সময় পাবে। প্রথম মিনিট অতিক্রান্ত হওয়ার পর প্রথম ঘন্টা বাজবে, প্রথম সংকেত বাজবে সবুজ সংকেত, দ্বিতীয় মিনিট অতিক্রমের পর চূড়ান্ত ঘন্টা বাজবে। এরপর যে পক্ষ দলের দলনেতা যুক্তি খণ্ডানোর জন্য আনোয়ারা বেগম গার্লস হাই স্কুলের দলনেতা মন্দিরা বিশ্বাসকে তার যুক্তিতর্ক এবং বক্তব্য, যুক্তি, প্রশ্ন এগুলো খণ্ডানোর জন্য 2 মিনিট সময় দিচ্ছে। মন্দিরা বিশ্বাস। অল্প জ্ঞানে লাফালাফি, মধ্য জ্ঞানে চোখ, পূর্ণ জ্ঞানে বিনয় ভরা, সত্য জ্ঞানের রূপ। নমস্কার সম্মানিত সভাপতি, মাননীয় মডারেটর, বিজ্ঞবিচক মণ্ডলী। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলছে অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর নয়, কিন্তু বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। অনলাইন শিক্ষা বর্তমান শিক্ষা জগতে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। বিগত কয়েক বছরে বাংলাদেশে অনলাইন শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। কিছু বছর
শুধু ফেসবুকে বুঝতাম, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু করা যায়। কোভিড-19 আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অনলাইন শিক্ষা না থাকলে পুরো শিক্ষা ব্যবস্থা থমকে যেত। যে কোটি কোটি শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। যুক্তরাজ্য, জাপান সহ অনেক উন্নয়নশীল দেশে অনলাইন শিক্ষার প্রসার রয়েছে। আমাদের দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে প্রযুক্তির ব্যবস্থা করতে হবে, অনলাইন শিক্ষার কার্যক্রম সুদৃঢ় করতে হবে। অনলাইন শিক্ষায় রয়েছে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটি গতানুগতিক শিক্ষা পাওয়া সম্ভব কুশলীয় প্রতিভাকে পৌঁছে থাকে। অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা বেশি আত্মবিশ্বাসী হয়। যারা লাজুক শিক্ষার্থী আছে তারা ক্যামেরা অন না করেও ভয়ভীতি ছাড়াই প্রশ্ন করে, ফলে শিক্ষার মান উন্নত হয় এবং অন্যান্য ক্লাসে অংশগ্রহণ করে। গতানুগতিক শিক্ষার্থীরা নির্ভর করে শুধু বই ও নোটের উপরে, তাহলে সৃজনশীল চিন্তা বিকাশের সুযোগ কোথায়? আমার প্রতিপক্ষ বন্ধুরা প্রশ্ন করেছিল, গতানুগতিক শিক্ষায় 7-8 ঘন্টা কাটাতে হয়, যার ফলে শিক্ষার্থীরা একঘেয়েমি চলে আসে, ফলে তাদের ক্লাসে মনোযোগ বসে না। অনলাইন ক্লাসে 1 থেকে 2 ঘন্টা ক্লাস হয়, যার ফলে তারা মনোযোগ সহকারে ক্লাসটি করতে পারে। অনলাইন ক্লাস করার ফলে চোখে ক্ষতি হয়। অনলাইন ক্লাস তো সারাটা ফোন করে শিক্ষার্থীরা করে না, তারা 2 থেকে 1 ঘন্টায় অনলাইন ক্লাস করে, ফলে তাদের চোখের ক্ষতি বেশি একটা হয় না। অনলাইন শিক্ষায় নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শেখানো সম্ভব কি? অবশ্যই সম্ভব। অনলাইন ক্লাসে সামাজিক সচেতনতা, মানসিক স্বাস্থ্য ও নৈতিকতা শিক্ষা নিয়ে সেই সেশন দেওয়া হয়। শিক্ষার মাধ্যম বদলেছে, লক্ষ্য নয়। অনলাইন ক্লাসে ছাড়া বিভিন্ন ধরনের ল্যাব ক্লাস, চারুকলা, ক্রীড়া এসব শেখানো হয়, ফলে তারা আরো প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে, তারা বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। মাননীয় মডারেটর, আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলো ঠিকভাবে দিয়েছি, কিন্তু আমার বিপক্ষ দলের বন্ধুরা এখন তাদের প্রশ্ন উত্তরগুলো দেয়নি। তাই আমাদের বলতেই হয় যে এত কিছু ফুল ফুটেছে কদম তলায় গিয়ে। প্রতিপক্ষ দলের বন্ধুরা আমাদের প্রশ্ন উত্তরগুলো দেবে কে? তাই প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনাদেরকে বলছে আমাদের মতের সাথে সম্মিলিত হন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মন্দিরা বিশ্বাস। পক্ষ দলের সর্বশেষ তার্কিক দলনেতা তার বক্তব্য যুক্তিতর্ক উপস্থাপন করেছে চমৎকার ভাবে। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা যুক্তি ঘটানোর জন্য 2 মিনিট সময় পাবে। রিয়ামি খান, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, তোমার যুক্তিতর্ক এবং সর্বশেষ 2 মিনিটে তুমি যুক্তি ঘটাবে। তোমার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। রিয়ামি। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী এবং শ্রোতাবৃন্দ, ধন্যবাদ আমাকে আবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে পক্ষদল যে যুক্তিগুলো দিয়েছে তা শুনে আমার সত্যি একটাই প্রশ্ন মনে হচ্ছে, এরা কি বাস্তব জগতের ছাত্র নাকি গুগলের কল্পনার নাগরিক? কারণ বাস্তবতার কোনো বন্ধ নেই, শুধু মোবাইল স্ক্রিনের কল্পনা। তারা বলছে অনলাইন শিক্ষা আধুনিক, সমাজশাস্ত্রীয় কার্যকর, বা কিন্তু আমি জানতে চাই, যে শিক্ষায় ছাত্র ঘরে বসে ঘুমাতে ঘুমাতে ক্লাস করে, যে শিক্ষায় ছাত্র গেম খেলতে খেলতে ক্লাস করে, যে শিক্ষায় শিক্ষক বলে যাচ্ছেন আর ছাত্র শুনছেই না, ওটা কার্যকর নয়, ওটা প্রহসন। আসলে পক্ষপাতে যুক্তিগুলোর সাথে মত হচ্ছে, আর শিক্ষা মানে বুঝেছে ইন্টারনেট কানেকশন আর মনোযোগ মানে অনলাইন অ্যাটেন্ডেন্স। এই যুক্তিগুলো আসলে হাস্যকর। তারা হয়তো ভাবে গুগল আছে তাই শিক্ষকের দরকার নেই, কিন্তু আমি বলবো গুগল উত্তর দিতে পারে, কিন্তু কল্পনা করতে শেখায় না। চলো একটা বাস্তব উদাহরণ দেখি। করোনাকালে সবাই অনলাইনে ক্লাস করেছিল, তাই না? ফলে কি হয়েছিল? শিক্ষার্থীরা বই থেকে নয়, স্ক্রিন দেখে তাদের চোখ নষ্ট করেছে। ক্লাসে না করে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, গেম সব কিছু শিখেছে, শুধু পড়াশোনা বাদে। অনেকে ক্লাস ফেলে গিয়েছে, কিন্তু মনে ছিল রাখছে। আর এরা এখন বলে অনলাইন শিক্ষা অধিক কার্যকর। আমি বলবো তাদের যুক্তি হচ্ছে অনলাইনে ফোনে নোটিফিকেশনই বেশি বুদ্ধিমান। অনলাইন শিক্ষা শুধু জ্ঞানের ক্ষতি নয়, মানবিক সম্পর্ককেও মেরে ফেলছে। তারা বলছে আমরা শিখছি, আমি বলবো আপনারা শিখছেন না, আপনারা হারিয়ে যাচ্ছেন। যে শিক্ষায় আবেগ নেই, চোখের যোগাযোগ নেই, প্রশ্ন নেই, সেই শিক্ষা একটা ফাঁকা শব্দ মাত্র। এই শিক্ষা মানুষ করে না, রোবট বানায়। পক্ষদল গর্ব করে বলে প্রযুক্তি আমাদের এগিয়ে নিয়েছে। হ্যাঁ, প্রযুক্তি আমাদের এগিয়ে নিয়েছে ঠিক, কিন্তু কার দিকে? নকলের দিকে, অলসতার দিকে আর মুখস্থ জ্ঞানের দিকে। অনলাইন পরীক্ষায় শিক্ষক দেখতেই পারেন না, বা তাহলে তখন প্রতারণাকেও শিক্ষার নতুন রূপ বলা যায়। এখন আমার কাছে প্রশ্ন হলো, অনলাইন শিক্ষা যদি এতই কার্যকর হলো, তাহলে কেন করোনার পর সবাই আবার স্কুলে ফিরে গিয়েছে? কেন তাদের শিক্ষকরা বলছেন, নিজেরাই বলছেন ছাত্রদের মনোযোগ কমে গেছে, আচরণ বদলে গেছে? কেন ছাত্ররা বলছে আমরা ঠিক মতো কিছুই বুঝি না? তাই আমি দৃঢ়ভাবে বলবো, অনলাইন শিক্ষা একটি সাহায্যকারী মাধ্যম হতে পারে, কিন্তু কখনোই গতানুগতিক শিক্ষার বিকল্প নয়। কারণ শিক্ষা মানে ডাউনলোড নয়, শিক্ষা মানে ডেভেলপ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিয়ামি খান।
বিপক্ষ দলে তার দুই পক্ষই ভালো করেছে, যুক্তি তর্ক শুনেছি। অনেক যুক্তি তর্কের মধ্য দিয়ে আমাদের তর্ক পর্ব শেষ হলো। এরপর যে ফলাফলের পালা, আমরা কিছুক্ষণ ফলাফল রেডি হতে যতক্ষণ সময় রয়েছে ততক্ষণ আমরা আমাদের আজকে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার যে ডিবেটিং ক্লাব মালাক্কা ফকিরপেরি উচ্চ বিদ্যালয় আর তার স্পন্সর করেছে ডিএন এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আমরা তাদেরকেও সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি যারা এইখানে অর্থায়ন করেছে এবং স্পন্সর করেছে। আমরা এ পর্যায়ে সম্মানিত মডারেটর ওনার বক্তব্য শুনব এই রেজাল্ট তৈরির ফাঁকে। ধন্যবাদ। আমাদের দুই পক্ষ মানে আমরা সকালে একটি বিতর্ক শুনেছি একই বিষয়ের উপর, সেখানে কিছুটা ডিফারেন্স বুঝতে পেরেছিলাম, কিন্তু এই যে দুই পক্ষ যে বিতর্ক করলেন এখানে আসলে খুবই মুশকিল কারা জয়ী হবে এটা বলা। তো বিচারকদের হাতে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করছেন। তো তার আগে আমি যেটা বলতে চাই যে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা এবং অনলাইন শিক্ষা কার্যক্রম যুগের সাথে আমাদের সবসময় তাল মিলিয়ে চলতে হয়। আবার আমাদের যে চিরাচরিত যে ঐতিহ্য, গতানুগতিক প্রথা, এগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আধুনিকতা আমাদেরকে অনেক সময় আমাদেরকে দুর্বল করে দেয়। যে কথাগুলি এসছে বক্তাদের কাছ থেকে অত্যন্ত চমৎকার। যেমন আমরা একজন বক্তার কাছ থেকে শুনলাম যে করোনাকালীন শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছিল হাতে মোবাইল দেওয়ার পরে শিক্ষার্থীরা ঝুঁকে পড়েছিল অনলাইন প্ল্যাটফর্মে। এটি যেন সেই বন্দুক হাতিয়ার আবিষ্কারের মতো। আমরা জানি যে মানুষ যখন বনে জঙ্গলে বাস করত তখন অনেক হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষ প্রথম হাতিয়ার আবিষ্কার করেছিল। সেই হাতিয়ার দিয়ে মানুষ বন্য জন্তুদের হাত থেকে নিজেদের আত্মরক্ষা করত। এরপরে ক্রমান্বয়ে সেই যন্ত্রপাতি আধুনিক হয়েছে, আবিষ্কৃত হয়েছে বন্দুক। এখন কিন্তু বন্দুক দিয়ে আর কেউ জন্তু জানোয়ারকে মারে না, মানে হচ্ছে মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য গোলা বারুদ আবিষ্কার হয় নাই। আসলে গোলা বারুদ আবিষ্কার হয়েছিল খনিজ সম্পদ আহরণের জন্য, ডিনামাইট আবিষ্কৃত হয়েছিল। তো সেই ডিনামাইট এখন কোথায় গিয়ে পড়ে? মানব সভ্যতার উপর গিয়ে পড়ে, তো মানুষের উপর গিয়ে পড়ে, মানুষকে ক্ষতি করে ফেলেছে। আসলে প্রযুক্তির ব্যবহারটাই আলাদা, অন্যরকম। প্রযুক্তি এটি কিন্তু কখনোই ক্ষতি বয়ে আনার কথা না। প্রযুক্তি মানুষের সহায়ক একটা শক্তি, এটি সহায়ক ভূমিকা পালন করে, কিন্তু আসল কথা হচ্ছে তার ব্যবহারটা কেমন, আমরা কোথায় ব্যবহার করি। এই যে করোনাকালীন সময়ে আমরা শিক্ষার্থীদেরকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছি। আমরা স্কুল খোলার পরে দেখেছি কি ছেলে মেয়েরা আর লিখতে চায় না, আর পড়তে চায় না। তারা বাবা মার কাছে আবদার করে মোবাইল কিনে দিতে হবে। তো আমাদের কাছে এরকম বহু কথা এসছে স্টুডেন্টদের গার্ডিয়ানদের কাছ থেকে যে স্যার আমার মেয়ে তো মোবাইল ছাড়া পড়তেই চায় না, এখন আর আমার ছেলে তো মোবাইল দিয়ে সারাক্ষণ বসে থাকে। তো প্রযুক্তি সবসময় আমাদের উৎকর্ষ সাধনের জন্য এসেছে। এখানে আমরা যদি প্রযুক্তির সঠিক ব্যবহার করে এটিকে কাজে লাগিয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু এটি আমাদের অনেক উপকারে আসবে। আবার গতানুগতিক শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত যুক্তিগুলি তুলে ধরা হয়েছে, যে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যে ইন্টারঅ্যাকশন, ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন, এই ডাইরেক্ট ইন্টারঅ্যাকশনটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে সম্ভব নয়। শিক্ষার্থীর
মানবিক নৈতিক গুণাবলী যদিও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটি এমন হয়েছে যে আপনি যা দেখতে চাইবেন তাই আপনি দেখতে পাবেন, কিন্তু গতানুগতিক শিক্ষায় এটি কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। শিক্ষককে ফাঁকি দেওয়া, তারপরে ক্লাস ফাঁকি দেওয়া, বাড়ির কাজ, তারপরে হাতের লেখা, এইসব কাজ এবং শিক্ষকদের প্রতি ছাত্রদের যে সম্মান, আবার শিক্ষকরা শিক্ষার্থীদের যে আদর স্নেহ দিয়ে তার সুপ্ত প্রতিভা বিকাশের চেষ্টা করে থাকেন, এই চেষ্টাটা কিন্তু গতানুগতিক শিক্ষায় অত্যাবশ্যকীয় একটা উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য শিক্ষককে বলা হয় শিক্ষার্থীর জন্য জীবন্ত উপকরণ। শিক্ষক হচ্ছেন একজন জীবন্ত উপকরণ। এই শিক্ষকের দ্বারা শিক্ষার্থীর প্রভূত উৎকর্ষ সাধিত হতে পারে। আসল কথা হচ্ছে আমরা কোনোটাকেই বাদ দিয়ে বর্তমান যুগে প্রযুক্তিকেও আমরা অস্বীকার করতে পারবো না, আবার গতানুগতিক শিক্ষাকেও আমরা অস্বীকার করতে পারবো না। এই দুইয়ের সমন্বয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যখন যেটি প্রয়োজন আমরা তখন সেটি ব্যবহার করব। তো চমৎকার একটি বিতর্ক আমরা দেখতে পেলাম। দুই পক্ষের যারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং যেভাবে উপস্থাপন করেছে সাহসিকতার সাথে, সবচেয়ে বড় কথা হচ্ছে কি এদের মধ্যে বিশেষ কিছু স্পেশালিটি আছে, যে কারণেই তাদের স্কুলের সমস্ত শিক্ষার্থীদের মধ্য থেকে 3 জন শিক্ষার্থীকে বেছে আনা হয়েছে। সুতরাং তারা অন্যদের থেকে পৃথক, এরা অন্যদের থেকে পৃথক, এরা একদিন এগিয়ে যাবে, এই দেশ তাদের দিকে তাকিয়ে থাকবে, তারা দেশের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা এই দেশকে নেতৃত্ব দিবে এবং তাদের যে মানুষকে যুক্তির দ্বারা, তর্কের দ্বারা এবং উপস্থাপনার দ্বারা যত তাড়াতাড়ি আকৃষ্ট করা যায়, এর চেয়ে ভালো উদাহরণ আর কিন্তু কিছু হতে পারে না। এই জন্য যারা বিতর্কে অংশগ্রহণ করেছে তারা কিন্তু এক সময় যদি এটাকে চর্চায় রেখে চর্চা চালিয়ে যায়, এক সময় তাদের কিন্তু বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে তাদের বিশাল একটা ভূমিকা পালন করবে এই বক্তব্যটা। উচ্চ লেভেলে বিশেষ করে ইউনিভার্সিটি পর্যায়ে যখন প্রেজেন্টেশন ক্লাসগুলো হয়, হঠাৎ করে কিছু শিক্ষার্থী ঘাবড়ে যায়, তার ভিতরে অনেক প্রতিভা থাকে, অনেক প্রস্তুতি থাকে, কিন্তু এইরকম পরিবেশে যখন বলতে যায়, শিক্ষকদের সামনে, শিক্ষার্থীদের সামনে যখন প্রেজেন্ট করতে যায়, তখন কিন্তু সে হারিয়ে যায়। এজন্য এই যে আমাদের শিক্ষার্থী যারা তোমরা শুনলে, এটি কিন্তু এই যে প্রেজেন্টেশন উপস্থাপনা, এটি কিন্তু একজন মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিতে পারে। আমাদের সামনে এখানে একজন বিচারক বসে আছেন, আমি যিনি অত্যন্ত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ মতিউর রহমান, আমি ব্যক্তিগতভাবে ওনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমি নিজে বিতর্ক করেছি, ওনাদেরকে দেখেছি বিতর্ক করতে, ওনাদেরকে উপস্থাপনা করতে দেখেছি, আমি উপস্থাপনা করেছি, ওনাদেরকে সুন্দর করে কথা বলতে শুনেছি, আমি সুন্দর করে কথা বলার চেষ্টা করেছি। তো ওনাদের কাছ থেকে আমরা অনুপ্রাণিত হয়ে পরে আমরা পরবর্তী সময়ে এই কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো এরকম একজন মানুষ আমাদের এখানে আছেন, জনাব মতিউর রহমান, অনেক প্রতিভাবান একজন উপস্থাপক, একজন ভালো বক্তা। তিনি আজকে এই বিচার কার্যে আমাদের সাথে সময় দিলেন সারাদিন, তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সিনিয়র শিক্ষক ছিলেন আমাদের শ্রদ্ধেয় অখিল চন্দ্র দাস স্যার, উনি আবার এখানে এসেছেন বিচার কার্য করতে, শিক্ষকতার দীর্ঘদিন পরে উনি বাংলা সাহিত্যের একজন পণ্ডিত ব্যক্তি উনি আছেন। আবার এই প্রজন্মের একজন বাংলা সাহিত্যের মানুষ কাউসার আহমেদ, একেবারে নবীন, ওনাকেও আমরা এখানে যুক্ত করেছি। আপনারা দেখেন একেবারে প্রবীণ, উনি অবসরপ্রাপ্ত, উনি বর্তমান কর্মরত আছেন প্রায় শেষের দিকে, আবার উনি হচ্ছে নবীন। অর্থাৎ এখানে গতানুগতিক, আধুনিক এবং প্রযুক্তির সব ধরনের বিচারককে আমরা এখানে নিযুক্ত করেছি। আমি মনে করি ওনাদের বিচার কার্য অত্যন্ত সুন্দর, আমরা গত বিচার কার্যটাও দেখেছি। অত তাদের প্রতি কৃতজ্ঞ এবং যে সকল শিক্ষক
আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, ওনারা অনেক বড় বড় স্কুল এই বিতর্কটিতে অংশগ্রহণ করতে চায়নি। আমাদের রাইজিং স্কুল আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, তারা উদীয়মান একটি স্কুল হিসেবে আমাদের নবাবগঞ্জে আবির্ভূত হয়েছে। তাদের একঝাঁক তরুণ মেধাবী শিক্ষক শিক্ষিকা ওখানে আছে, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী যারা এসেছিলেন এবং শিক্ষার্থী এবং ওই স্কুলের যিনি প্রধান আমাদের সবার শ্রদ্ধেয় লীনা দিদি, ওনাকেও ধন্যবাদ জানাই যে চোরাই শেষ প্রান্ত থেকে অনেক স্কুল থাকার সত্ত্বেও, পুরোনো স্কুল থাকা সত্ত্বেও অনেক বড় স্কুল, ছাত্রছাত্রী বেশি, তারা অংশগ্রহণ করার সাহস করে, কিন্তু আমাদের আদর্শ হাই স্কুল এখানে পার্টিসিপেট করলো, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আমার যারা ছাত্রছাত্রী শ্রোতা, এখনকার শ্রোতারা অত্যন্ত সুন্দর ছিল, চমৎকার ছিল, তাদেরকেও ধন্যবাদ জানাই। তোমরা এদের দেখে অনুপ্রাণিত হবে এবং তোমরাও এই কাজটি করতে চেষ্টা করবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমার মনে হয় ফলাফল, হ্যাঁ স্যার, আমি ফল ঘোষণার আগে আমি জনাব আব্দুল্লাহ মামুনকে আমাদের শিক্ষার্থী এবং স্কুল সমূহ এবং আজকের শ্রেষ্ঠ বিদ্যার্থী যারা হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করতে চাই। আমাদের পুরস্কারগুলো হচ্ছে একেবারেই ন্যাচারাল। এটা আরেকটি কথা আমি ভুলে গেছি, দুইটি বিতর্ক আমি দেখলাম, দুটি পর্বে এখানে 12 জন মেয়েকে আমি দেখেছি, কোন ছেলে এখন পর্যন্ত এই বিতর্কে অংশগ্রহণ করে নাই। তো যাই হোক, তো এটি এই দুইটাই গার্লস স্কুল, যদিও সকালে একটি বয়েজ স্কুল ছিল, কো এডুকেশন স্কুল ছিল। তো মেয়েরা যে এগিয়ে যাচ্ছে তারই কিন্তু বহিঃপ্রকাশ। আর আমি এইভাবে বলতে চাই যে মেয়েরা, তোমরা বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু বাবার বাড়িতে এই আম গাছটা স্মৃতি হিসাবে রেখে যাবে। এই আম গাছটা তোমার বাবার বাড়িতে স্মৃতি হিসেবে রেখে যাবে। তুমি একদিন বিতর্ক করেছিলে, এই বিতর্ক প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করে এই আম গাছটি উপহার হিসেবে পেয়েছিলে কলাকুপা স্কুল থেকে। এটি আজীবন তোমার মনে থাকবে বলে আমি বিশ্বাস করি। অত্যন্ত ভালো মানের একটি জাতের একটি আম গাছ। তো আমি আশা করছি তোমরা এই প্রকৃতি পরিবেশেরও যত্ন দিবে এবং যত্ন সহকারে এগুলিকে বড় করবে, এটা তোমাদের স্মৃতি হিসেবে থাকবে। এই ক্রেজটা হয়তো থাকবে না এক সময়, তাই না, কিন্তু এই গাছটি তোমার সুন্দর একটি জায়গায় লাগাবে এবং সারা জীবন মনে রাখবে। তোমার সন্তান সন্ততি যখন হবে তাদেরকেও দেখাইবা যে আমি বিতর্ক করে এই গাছটি পেয়েছিলাম, বাবার বাড়িতে লাগিয়ে রেখেছি, তারাও এর ফল ভোগ করতে পারবে। যদি আমরা যত্ন করি এটি শত শত বছর বেঁচে থাকবে। তো এই সবকিছু আমাদের ডিএনএ কেয়ারের সৌজন্যে হচ্ছে, আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তো মামুন সাহেবকে পরবর্তী অনুষ্ঠানটি পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ সম্মানিত মডারেটর, মূল্যবান বক্তব্য প্রদান করেছে, তোমাদের গাইডলাইন দিয়েছে। আমরা এ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যারা এখানে আজকের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রত্যেকের জন্য রয়েছে মহামূল্যবান প্রকৃতির মহামূল্যবান উপহার, গাছ, বৃক্ষ, আর সেটা ফলজ বৃক্ষ। আর এই বৃক্ষ আমরা সকল শিক্ষার্থীর হাতে তুলে দিতে চাই। তার উপকারিতার কথা অলরেডি আমাদের সম্মানিত মডারেটর মহোদয় বলেছেন। এ পর্যায়ে প্রথমে পক্ষ দলের সব তার্কিকদের সামনে আসার আহ্বান জানাচ্ছি। পক্ষ দলের যে সকল তার্কিক রয়েছে তোমরা সবাই স্যারের সামনে আসবে, একটু ঘুরে আসো। তো তোমরা লাইন ধরে একটু দাঁড়াও, আর একজন করে বলবো। তো আমাদের এই মহামূল্যবান উপহার তুলে দিচ্ছেন আমাদের আজকে বিচারক মন্ডলী, শিক্ষার্থীদের হাতে, তার্কিকদের হাতে তুলে দেবে। বিচারক মন্ডলী যারা আছেন প্রত্যেকেই একজন শিক্ষার্থীকে একটি গাছ উপহার দেয়।
তো প্রকৃতির মহামূল্যবান উপহার হলো গাছ। একটু করতালি দাও সবাই। এই সুন্দর উপহার তোমরা একটা যত্ন নিবে। গাছের যত্ন নিতে হয়, নতুবা আগাছায় গাছকে দমন করে দিবে, তাই না? ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দলের যারা তাত্ত্বিক রয়েছে তোমরা সামনে আসবে, আসো। তো পুরস্কার গ্রহণ করছে বিপক্ষ দলের তাত্ত্বিকরা। প্রত্যেকেই পাচ্ছে প্রকৃতির উপহার মহামূল্যবান গাছ, আম গাছ। আম এগুলো হাইব্রিড প্রজাতির, উন্নত প্রজাতির বৃক্ষ। এগুলোকে যত্ন নিতে হবে, ভালো ফল আসবে। আমরা এই গাছগুলো অনেক মূল্য দিয়ে কিনেছি, ভালো জাতের গাছ। তোমরা যত্ন নিবে এগুলো। ধন্যবাদ বিচারক মণ্ডলী এবং তাত্ত্বিক, সবাই অংশগ্রহণ করেছ এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছ। আমরা আজকের এই অনুষ্ঠান ডিএন এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের সৌজন্যে প্রথমে আমরা রানার্স আপ যারা হয়েছ ও অংশগ্রহণ, তো এ পর্যায়ে আমরা যে সকল শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ ওই স্কুলকে আমরা সম্মানিত করছি, আমরা পুরস্কার প্রদান করছি। প্রথমে আসবেন আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, যিনি আসছেন। আমরা ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছি বিদ্যালয়ের জন্য আমাদের এই ডিউটি ক্লাবের পক্ষ থেকে। ধন্যবাদ ম্যাম। এ পর্যায়ে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের যিনি দায়িত্বরত শিক্ষক রয়েছেন, ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মডারেটর মহোদয় এবং বিচারক কমিটির যারা রয়েছে। ধন্যবাদ। এ পর্যায়ে ফলাফল ঘোষণা করবে, চূড়ান্ত ফলাফল আমাদের আজকে। তো ফলাফল এখন আমি ঘোষণা করছি, মডারেটর মহোদয় আমাকে অনুমতি দিয়েছে। তো প্রথমে শ্রেষ্ঠ বক্তা ঘোষণা করছি। আজকে বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা 2025 আয়োজন করেছে ডিবেটিং ক্লাব কলাকুপা কুটিপাড়ি উচ্চ বিদ্যালয়, স্পন্সর করেছে ডিএন এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। তো আমরা চূড়ান্ত ফলাফলে চলে যাচ্ছি। প্রথমেই আমরা পুরস্কার প্রদান করছি শ্রেষ্ঠ বক্তা। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা হয়েছেন রিয়ামি খান। বিপক্ষ দল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আমরা জুড়ে করতালি জানাই, করতালি দিয়ে অভিনন্দন করি। ধন্যবাদ। তো প্রত্যেকটি খেলা জয় পরাজয় আছে, থাকবে। এটা নিয়ে আমাদের খেলতে হয়, পরাজয় বরণ করার মানসিকতা থাকতে হয়, নতুন প্রেরণা লাভ করা যায়, নতুন উদ্যমে কাজ করা যায়, আরো ভালো করার সুযোগ থাকে। কারণ এই তার্কিকরা অনেক মনীষীদের বাণী বলেছে, তেমনি একটি মহা মনীষীর বাণী হলো ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। কারণ ব্যর্থতায় সাফল্যের পথ দেখায়। আমরা আশা করি যারা আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ যাওয়া পরাজিত হয়েছে, এটা পরাজয় নয়, এটা হয়তো আগামীতে আরো ভালো করার সুযোগ। তো জানিয়ে দিচ্ছি চূড়ান্ত ফলাফল। যে দল আজকে জয়ী হয়েছে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বিপক্ষ দল জুড়ে করতালি দাও। আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বিপক্ষ দল আজকের এই বিতর্ক প্রতিযোগিতা জয়ী। ধন্যবাদ সবাইকে, যারা শুনছিলেন, যারা সাথে বলে আসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই যজ্ঞতলায় যারা ছিলেন এবং আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে যে সকল শিক্ষার্থী সেগুলো প্রস্তুত হয়েছে এবং যারা আজকে বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেছে
এবং মডারেটর মহোদয় যারা আছে এবং যারা শুনছিলেন প্রত্যেকেই আজকে হ্যাঁ তো যারা অংশগ্রহণ করেছ, যে সকল স্কুল আজকে অংশগ্রহণ করেছ, স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, তোমাদের নেতাকে একটি নির্দেশনা রয়েছে। আমরা প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা এখন সুসম্পন্ন হবে। সুসম্পন্ন হলে আমরা দ্বিতীয় রাউন্ডের জন্য যে পিকচার নতুন যে পিকচার হবে, ওই পিকচারটা আমরা আবার তৈরি করে আপনাদের ইমেইলে সেন্ড করবো এবং মোবাইলে যোগাযোগ রাখবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ প্রত্যাশা রেখে আজকের এই ডিবেটিং ক্লাব কলাকুপার প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই তোমরা যারা আসছো তোমরা যারা অংশগ্রহণ করছো